1000 সংস্কার করে বাংলাদেশের কোনো লাভ হবে না যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না। আমাদেরকে এই সংস্কারের মধ্যে প্রথম সংস্কার হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কারে পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং এটা অব্যাহত রাখতে হবে। তো আজকের যে প্রেক্ষাপটে সাইফুল ভাই যত সুন্দরভাবে বিস্তারিতভাবে সব কিছু তুলে ধরেছেন, আসলে পরে বেশি কিছু আমার বলার নাই, কিন্তু আমি শুধু 2-3টা কথা বলে শেষ করছি। প্রথমত, এই সরকার আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে এই দায়িত্বটা দেওয়ার পিছনে যে শক্তিগুলো ছিল তার মধ্যে একটা ছিল প্রথমে ছাত্র জনতার একটা সকলের সমর্থন, দ্বিতীয় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, তৃতীয় শক্তি হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। এর মধ্যে সমস্ত জাতি ঐক্যবদ্ধভাবে এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং কিন্তু পতনের পেছনেও কিন্তু এই 3টে শক্তি কাজ করেছে, যে ছাত্র জনতা, সমস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ সমর্থন এবং আর্মি এটাকে ফ্যাসিলিটেট করেছে। সুতরাং শেখ হাসিনার পতনের পেছনে যে 3টা শক্তি, মূল শক্তি সারা দেশে জনগণকে নিয়ে 3টা শক্তি যারা পতনের জন্য যাদের অবদান, সেই শক্তিগুলো কিন্তু আবার বর্তমান অভ্যন্তরীণ সরকারকে দায়িত্ব দিয়ে বাংলাদেশের একটা ট্রানজিশন গভর্নমেন্ট, যেটা আগামী দিনে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। মূল বিষয় হচ্ছে সেই জায়গায় আপনি সংস্কার হচ্ছে সেই অধিকার ফিরে পাওয়ার জন্য সংস্কার, কিন্তু গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সংস্কার। সুতরাং সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল এই প্রেক্ষাপটে। কিন্তু আজকে 10 মাস পরে আমরা যদি একটু এটাকে একটু অ্যানালিসিস করি, এটাকে আমরা যদি একটু ফিরে তাকাই, তাহলে এই 3টা শক্তি যারা আজকের সরকারকে দায়িত্ব দিয়েছিল তাদের মধ্যে আমি যদি একটা বলি, ছাত্র জনতার মধ্যে আজকে অবস্থানটা কোথায়? খুব একটা ছোট সংখ্যা আছে যারা অব্যাহতভাবে একটা দল গঠন করেছে, ওরা যারা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে, ভালো মন্দ সব কিছু। কিন্তু বাকি যারা ছাত্রদের মধ্যে ছিল তারা কিন্তু তাদের অবস্থান, তারা কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরে যাওয়ার জন্য তাদের আন্দোলন কিন্তু এখনো অব্যাহত আছে। একটা ছোট ফ্যাকশন যারা আজকে হয়তো এই অভ্যন্তরীণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা যেহেতু একটা দল গঠন করেছে এবং তাদের এখানে ব্লেসিং আছে, এই জন্য হয়তো তারা আছে, বাট কিন্তু বাকিরা কি বলছে, বাকি তো শুনতে হবে তো, যে যারা বসিতে তারা কি বলতে চাচ্ছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলের মধ্যে বিএনপি সবচেয়ে বৃহত্তম, না কি বলবো আমি জানি না, বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল। এবং বিএনপির সাথে আমরা যারা এখানে যুগপথে আমরা আন্দোলনে আছি, সেখানে 42টি দল আছে। তার বাইরে রহিম ভাইদের যারা আমাদের বামপন্থী দলগুলো যারা আছে তারা আছে প্রায় 50টি দলের অধিক। অর্থাৎ মাইটি মানে ইভেন আর যারা তার বাইরেও যারা আছে তারাও কিন্তু গণতন্ত্রের কথা বলছে। তো সুতরাং তারা কোথায়, তাদের অবস্থানটা কোথায়? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা একটু বিবেচনার দরকার আছে। তৃতীয় হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী, তাদের অবস্থানটা কোথায়? আমরা কি যেই দিন এই সরকারকে বসানো হয়েছে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, সেই দিনের সাথে তুলনা করে আজকে যদি আমরা কম্পেয়ার করি, এর অবস্থান কোথার থেকে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, এটার একটু অ্যানালিসিস করার দরকার সকলের জন্য। সরকারকে দরকার, আমাদের সকলকে দরকার, কোথায় যেন এই এই একটা বিভক্তি হয়ে গেছে, কেন হয়ে গেছে, এবং এই বিভক্তির দায় কে দেবে? যারা অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্যের মাধ্যমে
একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে চেয়েছিল, সেটা কেন আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং এই যারা সমর্থন দিয়েছে তারা কেন আজকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, এটা তো একটা অ্যানালিসিস করার দরকার আছে। সুতরাং আমি বেশি দীর্ঘায়িত করব না। এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যাশা নিয়ে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেটা দৃশ্যমান হচ্ছে না। আমাদেরকে এখানে বলা হচ্ছে সংস্কার। সংস্কার ব্যাপারে কারো কোনো দ্বিমত আজ পর্যন্ত দেখলাম না। আমি অবাক হচ্ছি কেন সংস্কার করে ওরা গলা শুকিয়ে ফেলতেছে। কিন্তু সকলে সংস্কার প্রস্তাব জমা দিয়ে দিয়েছে, সকলে জমা দিয়েছে। এবং ডক্টর ইউনূস সাহেব বলছেন প্রথম থেকে যেখানে ঐক্যমত হবে সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। ঐক্যমত ওয়ার্ড হচ্ছে কি ঐক্যমত। তাহলে সকলে জমা দেওয়ার পরও কোথায় ঐক্যমত হয়েছে এই বিষয়কে জাতিকে জানানো হচ্ছে না কেন? কেন জানানো হচ্ছে? এটা রহস্যের ব্যাপার না। এই প্রশ্নটা আমি ওই দিনও করেছি, আমরা যখন দেখা করেছি। আলী রিয়াজ সাহেব ওখানে ছিল। কেন জানানো হচ্ছে? সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? তাইলে এখানে সন্দেহের উদ্রেক হচ্ছে না। আপনি এও বলা হয়েছে যেগুলো ঐক্যমত হয়েছে তার বাইরে দুইটা বিষয় যদি নেগোশিয়েবল থাকে সেটাও একটা সময়সীমার মধ্যে সমাধান করা যায়। আর যদি নেগোশিয়েবল যেগুলো ঐক্যমতে না আসে তাহলে যতটুকু ঐক্যমত হয়েছে সেটাই তো সমাধান হওয়ার দরকার। ডক্টর ইউনূস সাহেব বলেছেন বেশি হলে জুন, কম হলে ডিসেম্বর। আমার প্রশ্ন, এখানে বেশি কমের প্রশ্নটা কোত্থেকে আসলো? উনি তো নিজেই বলেছেন ঐক্যমত যেগুলো হবে সেগুলোর ভিত্তিতে সংস্কার হবে। আবার বেশি আর কমের ইস্যুটা কোত্থেকে আসলো? তাহলে কোনটা বেশি কোনটা কম এটা কে নির্ধারণ করবে? আমি যদি মনে করি কেউ যদি বলতে পারে যে আমরা কমের মধ্যে সমাধান চাই, আর কেউ যদি বেশি চাই বলে আমরা বেশি চাই, তাও ভালো। তাইলে বেশি তো সমাধান আছে, কমের মধ্যেও সমাধান আছে। আর বেশিটা কি সেখানে তো আবার ওনাদের কথা যদি আমি আসি তাহলে তো ঐক্যমতের প্রয়োজন হচ্ছে না। ঐক্যমত ছাড়া তার বেশিও হবে না, কমও হবে না। সুতরাং মূল বটম লাইন বিষয় হচ্ছে এখানে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে এখানে সংস্কার, যেখানে যে বিষয়গুলোকে জাতিকে বললেই সেটা প্রত্যেকটি দল কিন্তু প্রস্তুত আছে ঐক্যমতটা কোথায় জানার জন্য, এবং সনদের যে কথা বলছে সেই সনদটা সই করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এখানে গোদামিলের কথার কোনো সুযোগ নাই। তাহলে যে কথার মারপ্যাচের মাধ্যমে এই যে বিভিন্ন ধরনের মন্তব্যের মাধ্যমে যে এটাকে একটা মানে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা ইঙ্গিত তো পাওয়া যাচ্ছে এখানে, তাই না? আর বিচারের কথা যেখানে বলছে, আরে বিচার তো সবাই বাংলাদেশের এমন কোনো লোক আছে আওয়ামী লীগের বিচার